সে অনেক দিন আগের কথা। তখন এক তান্ত্রিক তার শিষ্য যোগুকে নিয়ে ফুলপুর গ্রামে এসে ঢোকে। চারদিকে তাকিয়ে দেখতে দেখতে তান্ত্রিক রীতিমতো অবাক হয়ে যায়। যোগু, চারপাশে সব কি দেখছি রে? পুকুর ভরা মাছ, মাঠ ভর্তি ফসল, একেবারে ধন সম্পদে ভর্তি একটা গ্রাম রে। হ্যাঁ গুরুদেব, এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। গ্রামটা সত্যি অনেক ধন সম্পদে পরিপূর্ণ। তার মানে আমরা ভুল কোথাও আসিনি। ঠিকভাবে কাজ করতে পারলে একেবারে লাভে লালে লাল হয়ে ভিড়তে পারবো রে। কি বলিস? তার বলতে এবার শুধু দেখতে হবে আমরা বেশ গুছিয়ে এই গ্রামে বসতে পারি কিনা, কেমন? সে নিয়ে তোকে ভাবতে হবে না রে পাগলা। এই কাজ কিভাবে করতে হয় সেটা আমার বেশ ভালো করেই জানা আছে রে। তাহলে আর দেরি কেন, চলুন কাজে নেমে পড়ি। কথা বলতে বলতে যোগু আর তান্ত্রিক গ্রামে ঢুকে পড়ে। এই সময়ে গ্রামের পুকুর পাড় থেকে কিছু শাক পাতা তুলে বাড়ির দিকে যাচ্ছিল মিনতি। দূর থেকে সে তান্ত্রিককে দেখেই অবাক হয়ে যায়। দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিক বা সাধু বাবা ধরনের লোক আমাদের গ্রামে এসেছে, কিন্তু এনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। যাই, আমি বরং ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসি। অনেক দিন হয়ে গেল গ্রামে কোনো সাধু সজ্জন আসেই না। এই বলে মিনতি তাড়াতাড়ি গিয়ে তান্ত্রিককে প্রণাম করে। তান্ত্রিকও হাত তুলে তাকে আশীর্বাদ করে। বেঁচে থাক মা, বেঁচে থাক। কিন্তু বাবা, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি কি এই গ্রামে নতুন? হ্যাঁ রে মা, আমি এই গ্রামে নতুন, আগে কখনো আসিনি রে। এবার ভক্তদের টানে তাদেরকে উপকার করার জন্য গুরুদেব চলে এসেছেন। অনেক ভালো করেছেন বাবা। আপনি আমাদের মতো গরিব দুঃখীদের নিয়ে কত ভাবেন। আসুন বাবা, আপনাকে আমি আমার বাড়িতে আশ্রয় দেব। না রে মা, আমি তান্ত্রিক মানুষ, ঘর দুয়ার এগুলো আমার জন্য না। আমি সব সময় বনে বাদারে ঘুরে বেড়াই, তাই আমি তোর বাড়িতে আশ্রয় নিতে পারবো না। গ্রামের কোনো এক বটতলায় আশ্রয় নেব। ঠিক আছে বাবা, আপনি যখন এটা নির্ণয় করেছেন তাহলে তাই হবে। তবে আমি গ্রামের সবাইকে বলে রাখবো যেন সবাই আপনার খোঁজ খবর নেয়। এতে আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে তাই হোক। আমি তাহলে এখন আসি বাবা। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। এ মিনতি হাঁটতে হাঁটতে চলে যায়। মিনতি চলে যেতেই যোগু তান্ত্রিককে বলে, এটা আপনি কি করলেন গুরুদেব? আমরা চাইলেই তো ওই মিনতির বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারতাম। ওরে বোকা, তুই তো এতদিন আমার সাথে থেকেও কিছু বুঝতে পারলি না। গাছতলায় থাকলে একটা অতিরিক্ত সুবিধা নেওয়া যায়। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। গাছতলায় থাকতে গেলে তো অনেক কষ্ট সহ্য করতে হয়, সেখানে সুবিধার কি আছে? গাছতলায় থাকার সময় গ্রামবাসী আমাদের কষ্ট দেখতে পাবে, তখন আমাদের ওপর তাদের একটা করুণা তৈরি হবে। তাছাড়া কারো বাড়িতে গিয়ে উঠলে আমাদের ধরা পড়ে যাওয়ার ভয় থাকে রে। সত্যি গুরুদেব, আপনার যা বুদ্ধি, এর সাথে আমি কিছুতেই পেরে উঠবো না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। হ্যাঁ চল, এখন আর কথা বাড়াস না। এই বলে তান্ত্রিক আর যোগু আবার হাঁটতে হাঁটতে চলে যায়। এদিকে মিনতি বাড়ি ফিরে আসতেই তার প্রতিবেশী মালতীর সাথে দেখা হয়। এই যে মিনতি, সেই কখন থেকে তোমাদের বাড়িতে এসে বসে আছি। তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আর বলো না দিদি, গ্রামের পুকুর পাড়ে শাক পাতা তুলতে গিয়েছিলাম, কিন্তু ফিরে আসার সময় দেখতে পেলাম এক তান্ত্রিক আমাদের গ্রামে এসেছেন। কি বলছো গো, আমাদের গ্রামে তান্ত্রিক? তা না হলে আর বলছি কেন, আমাদের দুঃখের কথা ভেবে বলতে পারো ভক্তদের টানে তিনি চলে এসেছেন। এ তো বেশ ভালো কথা। তাহলে তো একবার ওনার সাথে দেখা করতে হচ্ছে। উনি এখন কোথায় আছেন? আমার বাড়িতে ওনাকে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আমার অনুরোধ উনি রাখলেন না। বললেন গ্রামের কোনো এক বটতলায় তিনি আশ্রয় নেবেন। ঠিকই তো বলেছেন, সাধু সন্ন্যাসী তান্ত্রিকেরা তো আর মানুষের বাড়িতে আশ্রয় নেন না, ওনারা নিরালয়ে বসে সাধনা করেন।
হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। এ কারণেই হয়তো উনি আমার অনুরোধ রাখেননি। যাক, বিকেলের দিকে একবার ওনার সাথে দেখা করে আসবো। এই বলে মালতী বাড়িতে ফিরে যায়। এদিকে তান্ত্রিক আর যোগু গ্রামের একটা বড় বটতলায় এসে আশ্রয় নেয়। রে যোগু, এই গাছটা বেশ বড় আছে রে, জায়গাটাও অনেক সুন্দর। এখানেই তাহলে আমরা আশ্রয় পেতে পারি। হ্যাঁ গুরুদেব, জায়গাটা আমারও বেশ পছন্দ হয়েছে। নে তাহলে আশপাশটা ভালো করে পরিষ্কার করে ফেল। আমার মন বলছে বিকেল হতে না হতেই এখানে গ্রামের অনেক লোক জড়ো হয়ে যাবে। তার বলতে আমি এক্ষুনি পরিষ্কার করে ফেলছি। আমাদের কাছে যত বেশি লোক আসবে আমাদের লাভও তত বেশি হবে। এদিকে মালতী বাড়িতে ফিরে এসে তার স্বামী মোহনকে সব কথা খুলে বলে। এ তো সত্যি সত্যি তুমি অনেক ভালো একটা খবর দিলি গো মালতী। তাহলে ভেবে দেখো, কত বছর পরে আমাদের কথা ভেবে এক তান্ত্রিক এলেন। ভাবছি এই সুযোগে আমরাও তান্ত্রিকের কাছ থেকে কিছু একটা সুবিধা আদায় করে নেব। এমন সুযোগ কি আর বারবার আসে বলো? কিন্তু তান্ত্রিকের কাছে তুমি কি চাইবে, ভেবেছো কিছু? আমাদের উত্তরের জমিটাই তো একদমই ফসল হয় না। ভাবছি এর জন্য তান্ত্রিকের কাছে কিছু একটা ব্যবস্থা চাইবো গো। হ্যাঁ, সেটাই ভালো হবে। তান্ত্রিকের দয়ায় যদি ওই জমিটা ভালো হয়ে যায়, তবে আর আমাদের সারা বছর চিন্তা করতে হবে না। তাহলে এই কথাই রইল, বিকেলবেলা আমরা তান্ত্রিকের সাথে দেখা করতে যাচ্ছি। বিকেল হতে না হতেই গ্রামের ওই বটতলায় একেবারে ভিড় জমে যায়। তান্ত্রিক বেশ ভক্তি সহকারে আসন পেতে বসে আছেন, কিন্তু তার শিষ্য সেই যোগুকে কোথাও দেখা যাচ্ছে না। আপনাদের মনে নিশ্চয়ই এখন একটা প্রশ্ন এসেছে যে আমার শিষ্যটি কোথায় গেল। আসলে আমি খুবই ক্ষুধার্ত, তাই আমার জন্য খাবার আনতেও বাজারে গেছে। আমি আবার নিরামিষ ভোজিত, এই কারণে খাবার নিয়ে একটু বেগ পেতে হয়। খাবার নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। কাল থেকে আমরাই আপনার জন্য নিরামিষ ভালো খাবার দিয়ে যাব। তোরা আবার এত খেয়াল রাখতে শুরু করছিস না? আহা, আমি কি করে না করি বল। হে তান্ত্রিক মহাশয়, আমরা আপনার কাছে একটা প্রার্থনা করতে এসেছি। দয়া করে যদি আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করতেন। তোরা কি এমন বিপদে পড়েছিস, নির্ভয়ে বল আমাদের। আসলে উত্তরে আমাদের একটা জমি আছে, কিন্তু জমিটা বড্ড পাথুরে, ওখানে কোনো ফসল হয় না। আপনি যদি কিছু একটা ব্যবস্থা করে দিতেন, যাতে করে এই জমিটায় আমি আবার ভালো ফসল ফলাতে পারতাম। এ আর এমন কি রে, এ আর এমন কি? তোরা সবাই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি এর একটা ব্যবস্থা করে দিচ্ছি। তান্ত্রিকের কথা মতো তার সামনে উপস্থিত সবাই চোখ বন্ধ করে, আর ঠিক তখনই ওই বটগাছের ওপর থেকে টুক করে একটা ফুল তান্ত্রিকের হাতে পড়ে। এবার চোখ খুলে দেখ, সৃষ্টিকর্তা তোদের ওপর দয়া করে কি জিনিস আমার হাতে দিয়েছেন দেখ। উমা, এ তো সুন্দর একটা ফুল। সত্যি তান্ত্রিক বাবা, আপনি একেবারে সৃষ্টিকর্তার দূত হয়ে আমাদের কাছে নেমে এসেছেন। আজ রাতে এই ফুলটা নিয়ে তোদের জমির মাটির সাথে মিশিয়ে দিবি, দেখবি এরপর শীঘ্রই এর ফল দেখা যাবে। ইস, যোগুটা সেই কখন খাবার আনতে গেল, অথচ এখনো তো ফিরলো না। এদিকে ক্ষুধায় আবার খুব কষ্ট পেতে হচ্ছে। ওগো, আমরা থাকতে তান্ত্রিককে ক্ষুধায় কষ্ট পেতে হবে কেন গো? চলো আমরা বাড়িতে গিয়ে তান্ত্রিকের জন্য কিছু খাবার নিয়ে আসি গো, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা এক্ষুনি বাড়িতে যাই। বলছিলাম কি, আমি তো নিরামিষ ভোজি, কিন্তু আবার শিষ্যটি একদমই নিরামিষ খেতে পারে না। তাই ওর জন্য যদি আলাদা কিছু আমিষ জাতীয় খাবার নিয়ে আসিস, তাহলে বড় উপকার হয়। আপনি কোনো চিন্তা করবেন না তান্ত্রিক মহাশয়, আমি আপনার জন্য নিরামিষ আমিষ দুই জাতীয়ই খাবার নিয়ে আসছি। এই বলে মোহন আর মিনতি তাড়াতাড়ি উঠে চলে যায়। তান্ত্রিকের কাছ থেকে আরো সাহায্য পাওয়ার আশায় বাকি সবাইও আস্তে আস্তে উঠে সরে পড়ে। তাই একে একে সবাই খাবার আনতে বাড়িতে চলে গেলে তান্ত্রিকের গাছতলা একেবারে ফাঁকা হয়ে যায়। তখন গাছের ওপর থেকে নেমে আসে তান্ত্রিকের শিষ্য যোগু। যোগু, আমরা তো প্রথম দিনে কামাল করে দিয়েছি রে।
যতগুলো লোক এখানে উপস্থিত ছিল সবাই আমাদের জন্য খাবার আনতে বাড়িতে ছুটে গেছে। হ্যাঁ গুরুদেব, গাছের ডালে বসে আমি সব কথাই শুনে নিয়েছি, কিন্তু শুধু খাবার আনতে বললেন কেন? আমাদের তো টাকা পয়সারও দরকার আছে নাকি? তুই এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? আস্তে আস্তে সব হবে রে, তুই দেখতে থাক আমি কি কি করি, তুই দেখ। এদিকে যোগুর গাছ থেকে নেমে আসা ও তান্ত্রিকের সাথে এই কথোপকথন দূর থেকে শুনে ফেলে গ্রামের ছেলে রতন। তার মানে এই তান্ত্রিকটা একটা ভণ্ড, ও আমাদের গ্রামের মানুষগুলোকে বোকা বানাচ্ছে। না না না, এই জিনিসটা তো চলতে দেওয়া যায় না। কাল সকাল হলেই আমি গ্রামের মানুষকে এই তান্ত্রিকের কীর্তির কথা ফাঁস করে দেব। শোন যোগু, আমরা যে সাথে করে যে মহাশক্তিশালী সারটা নিয়ে এসেছি ওটা ওই মোহনের জমির মাটিতে আজকে রাতেই ছড়িয়ে দিয়ে আসবি, কেমন? যাতে কাল সকাল হলেই আমার দেয়া ফুলের ক্ষমতা ওই মোহন বুঝতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব, আমি আজকেই কাজ শেষ করে আসব। তারপর কাল সকাল হলেই দেখবেন গ্রামের মানুষের বিশ্বাস আপনার ওপর ঢেলে ঢেলে পড়ছে, ঢেলে ঢেলে। সেদিন রাতেই যোগু মোহনের জমিতে গিয়ে তার কাছে থাকা মহাশক্তিশালী সার ছিটিয়ে দেয়। পরদিন সকাল হতেই প্রতিদিনের মতো মোহন জমিতে আসে। কালকে তান্ত্রিকের কথা মতো তার দেওয়া ফুলটাকে জমির মাটিতে পুঁতে রেখে গিয়েছিলাম। জমিটার সত্যি কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা তো দেখতে হচ্ছে আমার। আমি কি দেখতে পাচ্ছি? এ তো নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না। জমির সব পাথর গলে একেবারে মাটি হয়ে গেছে। তার মানে ওই তান্ত্রিক যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। আবার জমিটা একেবারে ভালো হয়ে গিয়েছে। ঠিক এই সময় মোহনের জমির পাশে এসে দাঁড়ায় রতন। মোহনের জমিটাকে কিছুক্ষণ দেখে তারপর রতন মোহনকে বলে, দাদা, তোমরা যে গ্রামে আসা এই তান্ত্রিককে অন্ধের মতো বিশ্বাস করছো, এটা কিন্তু ঠিক না। ওই তান্ত্রিক আসলে একটা ভণ্ড, ও তোমাদের ঠকাচ্ছে। কি আবোল তাবোল কথা বলছো তুমি রতন? এমনটা বলা ঠিক নয়। ওই তান্ত্রিক মোটেও ভণ্ড না। উনি সত্যি আমাদের সাহায্য করার জন্য এই গ্রামে এসেছেন, সত্যি এসেছেন। ওই তান্ত্রিক তোমাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু তোমরা তা বুঝতে পারছো না। আমি নিজের চোখে ওই তান্ত্রিকের ভণ্ডামি দেখে এসেছি। না রতন, তুমি এই কথাটা একদম ভালো বললে না। তান্ত্রিককে নিয়ে তুমি আর একটা কথা বাজে বললে কি পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে বললাম। ঠিক আছে দাদা, তুমি যখন আমার কথা বিশ্বাস করছো না, তখন আমি নিজে ওই তান্ত্রিকের সমস্ত ভণ্ডামি প্রমাণ করে দেব। গোটা গ্রামের সামনে ওই তান্ত্রিক উচিত শিক্ষা পাবে, তুমি দেখে নিও। এই বলে রতন ওখান থেকে চলে যায়। সেদিন বিকেল বেলা তান্ত্রিক যোগুকে ডেকে বলে, শোন যোগু, সাথে করে যে ফল আর ফুলগুলোকে নিয়ে এসেছিলাম ওগুলো তো প্রায় শেষের পথে। বেলা থাকতে থাকতে তুই বাজারে গিয়ে কিছু ফুল আর ফল কিনে নিয়ে আয়। সাবধান, কেউ আবার দেখে না ফেলে যেন। ঠিক আছে গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এমন ভাবে কাজটা করে ফেলবো না যে একটা কাক পক্ষীও টের পাবে না। আচ্ছা, তাহলে আর দেরি করিস না। আমি সবাইকে সন্ধ্যার পর আসতে বলেছি, তুই এর ভেতরে কাজটা সেরে ফেল। তান্ত্রিকের কথা মতো যোগু বাজারের দিকে চলে যায়। এদিকে রতন বাজারে যাওয়ার পথে একটা ঝোপের আড়ালের আগে থেকেই ওত পেতে বসেছিল। যোগু যেই ওই পথে হেঁটে যাচ্ছিল অমনি রতন পেছন থেকে তার মাথায় একটা শুকনো কাঠ দিয়ে আঘাত করে। অমনি যোগু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আপাতত আমার অর্ধেক কাজ শেষ। এবারে যোগু, তুমি কিছুক্ষণ এখানে মাথা অবস্থায় পড়ে থাকো, ততক্ষণে আমি বাকি কাজটা সেরে ফেলি। এই বলে রতন যোগুকে একটা গাছের সাথে বেঁধে রেখে চলে যায়। তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যাবেলায় নদীর ঘাটে ঘটিতে করে জল আনতে যায়। এই সুযোগে রতন ওই বট গাছের ওপর উঠে পড়ে। কিছুক্ষণ পরে তান্ত্রিক ফিরে আসে। এদিকে এক এক করে লোকেরা এসে বটতলায় ভিড় জমাতে শুরু করে। হতভাগা যোগুটাকে সেই কখন বাজারে পাঠালাম, অথচ এখনো তো ফিরে আসার নামগন্ধ নেই। জানি না আজকে আমাকে কোন বিপদে ফেলে। লোকজন তো আসতে শুরু করে দিয়েছে। গুরুদেব, আপনি তো আমাদেরকে সন্ধ্যাবেলা আসতে বলেছিলেন, তাই আমরা সন্ধ্যাবেলা এসেছি। দয়া করে এবার আমাদের সমস্যা শুনুন এবং আমাদেরকে সাহায্য করুন।
নিশ্চয়, আমি তোদের সবার সমস্যার কথা শুনব এবং সমাধান দেব। তার আগে আমার জন্য তোরা যা যা নিয়ে এসেছিস তা আমার সামনে রেখে যা, কেমন? তান্ত্রিকের কথা মতো এক এক করে সবাই গিয়ে টাকা পয়সা, সোনা দানা আর চাল ডাল তান্ত্রিকের সামনে বোঝাই করে রাখতে শুরু করে। এখনো যদি ওই যোগুটা চলে আসতো, কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছি মনে হয় না ও এখন আর আসবে। কি যে হবে এখন কিছুই বুঝতে পারছি না। হে তান্ত্রিক, আমরা যা যা এনেছি সবকিছু আপনার সামনে রেখেছি, এবারে দয়া করে আমাদের সমস্যার কথা শুনুন। হ্যাঁ, তোরা আবার এক এক করে তোদের সমস্যার কথা বলতে শুরু কর। হে তান্ত্রিক, কিছুতেই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আমি আগেও যেমন গরিব ছিলাম, এখনো ঠিক সেই একই রকম গরিব রয়ে গেছি। দয়া করে আমাদের জন্য কিছু করুন। কোনো চিন্তা করিস না, সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবেন। দেখি সৃষ্টিকর্তা তোকে আশীর্বাদ স্বরূপ কিছু একটা দেয় কিনা। এই বলে তো তান্ত্রিক চোখ বন্ধ করে সামনের দিকে হাত বাড়ায়। ঠিক এই সময়ে বটগাছের ওপর থেকে একটা বলতার বাসা এসে তার হাতে পড়ে। সাথে সাথে ঝাঁকে ঝাঁকে বলতা তান্ত্রিককে কামড়াতে শুরু করে। ওরে বাবা গো, মরে গেলাম গো। এই ভাই বলতা বলতা তো আমাকে কামড়ে মেরে ফেললো গো। কে আছিস? আমাকে বাঁচা রে, বাঁচা বাঁচা। তোকে বাঁচাবো তো ঠিকই, তার আগে তোর ভণ্ডামির কথা গ্রামের সবার কাছে খুলে বল। তা না হলে এই বলতার দল তোকে কামড়ে মেরে ফেলবে। সব দোষ আমার, আমি কোনো তান্ত্রিক না। আমি লোক ঠকিয়ে খাই। এই গ্রামে এসেও আমি সবাইকে ঠকিয়েছি। বলো তাহলে এবার সবাই, এই লোকটাকে কি ক্ষমা করা উচিত? এই ভণ্ড তান্ত্রিক আমাদের গ্রামের সবাইকে ঠকিয়েছে। না না না, এই লোকটাকে আরো শাস্তি দেওয়া হোক। এর কোনো ক্ষমা নেই, ও আমাদেরকে বোকা বানিয়েছে। ওকে উচিত শিক্ষা দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, উচিত শিক্ষা দেওয়া হোক। ওর শিষ্যটিকে উচিত শিক্ষা দেওয়া হোক। ওর শিষ্য যোগুকে আমি আগে থেকেই রাস্তার পাশে একটা গাছের সাথে বেঁধে রেখে এসেছি। এবারে যা করার তা গ্রামবাসীরাই করে নি। এই তান্ত্রিকের ভণ্ডা আমি প্রমাণ করার কথা ছিল, আমি তা করে দিয়েছি। এদিকে কেউ তান্ত্রিককে বাঁচানোর জন্য এগিয়ে এলো না। বলতার কামড় খেয়ে সে ছুটতে ছুটতে ওই গ্রাম থেকে তান্ত্রিক চিরতরে পালিয়ে যায়। এরপর আর কোনোদিন তাকে এই গ্রামের ত্রিসীমানায় দেখা যায়নি। তারপর থেকে গ্রামবাসী সুখে শান্তিতে বসবাস করতে থাকে।